আমার মতো এত কিউট গোলুমোলু একটি মেয়েকে তুমি ওই সুগার ড্যাডির সাথে বিয়ে দিতে পারো না আম্মু? মেয়ের কথা শুনে আর চোখে তাকালেন মিসেস নাজনীন। মেয়ে তার বয়সের তুলনায় একটু বেশিই পাকা। একজন জাতীয় বিশ্ববিদ্যালয়ের লেকচারারকে সে সুগার ড্যাডি বলছে। প্রতিবাদ করে মিসেস নাজনীন বলে, দীপকে তোমার কোন দিক থেকে সুগার ড্যাডি বলে মনে হয় বলবে নীরা? ওর বয়স মাত্র 32। নীরা অবাক হয়ে বলে, 32? এটা তোমার কাছে মাত্র মনে হলো আম্মু? আমার বয়স আর তার বয়স দেখো। এই বয়স কোনো ফ্যাক্ট না। তোমার বাবার সাথে আমার বয়সের অনেক ফারাক, তাই না বলুন? নীরার বাবাকে উদ্দেশ্য করে। নীরার বাবা মিস্টার রবিন স্ত্রীকে কিছুটা ভয় পান, তাই তিনি বলেন, হ্যাঁ হ্যাঁ ঠিকই তো, বিয়েতে বয়স কোনো ফ্যাক্ট না। এজন্যই তো তোমার আম্মু আর আমি হলাম লাভবার্ডস। মেয়েকে চোখ টিপ্পনি দিয়ে। নীরা জানে তার আব্বু তার আম্মুর কথাই নড়চড় করবে না। জমের মতো ভয় পান তিনি। নীরা মন খারাপ করে চলে গেল ঘরে। নীরার পুরো নাম মঞ্জিরিন নীরা। এবার ইন্টার পড়ে। বয়স 17। এসএসসিতে একবার ফেল করেছিল। বাবার স্বর্ণের ব্যবসায়ী আর মা গৃহিণী। নীরার বড় ভাই আছে, নাম নির্বাণ আহমেদ নীরব। এখন জার্মানিতে পড়াশোনা করছে ফুড নিউট্রিশন নিয়ে। আর মাত্র কয়েক মাস সময় আছে, তারপর দেশে চলে আসবে। ঘরে এসে নীরা তার মিনিকে মানে বিড়ালটাকে কোলে নিল। মিনিকে আদর করতে করতে কল দেয় তার প্রাণপ্রিয় বান্ধবী কেয়াকে। নীরার কল দেখে সাথে সাথেই রিসিভ করে কেয়া। বলে, হ্যাঁ দোস্ত বল। কান্না করতে করতে ভাব করে নীরা বলে, আর তোর দোস্ত, জানিস আব্বু আম্মু মিলে কি করেছে? তুই না বললে জানবো কি করে? আব্বু আম্মু আমার বিয়ে ঠিক করেছে, তাও কিনা ওই সুগার ড্যাডির সাথে। বুঝে উঠল না কিয়া সুগার ড্যাডিটা আবার কে। সাথে সাথে বলে উঠল, এই সুগার ড্যাডিটা আবার কে রে দোস্ত? আঙ্কেল আন্টি শেষে কিনা তোকে 15+ কারোর সাথে বিয়ে দিবে? এটা আশা করা যায় না। তেতে ওঠে নীরা। সে কোথায় 32 বছরের লোককে সুগার ড্যাডি বলছে, আর তার বান্ধবী ভাবছে 50+ কাউকে। নীরা নিচের ঠোঁটটা উঁচু করে বলে, আমি ওই প্রতিবেশী ফারুক স্যারের কথা বলছি, যে কিনা আমাকে ক্লাসে কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল। কিছুক্ষণ নীরবতা পালন করে কিয়া বলে, দোস্ত, আমাদের ইকোনমিক্স ডিপার্টমেন্টের আদনান কবির দীপ স্যারের কথা বলছিস? হ্যাঁ। তুই না ওনাকে ক্যাডার সাহেব বলতিস? হঠাৎ সুগার ড্যাডি উপাধি দিলি কেন? ওই সেরি, বোঝোস না কেন বলি? আমার বয়স সবে 17, আর উনি কিনা 32। হিসাব করে দেখ, 15 বছরের ডিফারেন্ট। ওনাকে আমি বিয়ে করব? কক্ষনো না। নীরার নেকি কান্না বুঝতে পারে কিয়া, তারপরও সান্ত্বনা দিতে বলে, আচ্ছা দোস্ত শান্ত হ। তুই কিভাবে জানলি যে ওনার সাথেই তোর বিয়ে ঠিক হয়েছে? নীরা একটু আগের ঘটনা কেয়াকে বলে, আমি ছাদে গিয়েছিলাম, ওই পুচকু অব্র ছিল সেখানে। বয়স মাত্র 4, কিন্তু মুখে পাকা পাকা কথা বলে। আমাকে ছাদে দেখে বলে কি মামি। আমি তো অবাক, কাকে ডাকছে না কাকে ডাকছে। পরে দেখি আমাকেই ডাকছে। আমিও জিজ্ঞেস করেছি, আমাকে কেন মামি বলছো? অব্র তখন বলে, নানু বলেছে তুমি আমার মামি হবে, মামার সাথে তোমার বিয়ে দিবে। তোমার বাবা মাও এসেছিল আমাদের বাসায়। অব্রর কথা শুনে আমার মাথায় বাজ পড়ে। সাথে সাথে আম্মুকে গিয়ে জিজ্ঞেস করি। আম্মু স্বীকার করেছে সবকিছু। নীরার কথা শুনে কিয়া মিটিমিটি হাসে। জোরে হাসলে নীরা আবার রাগ করবে। নীরাকে সান্ত্বনা দিতে বলে, আরে দোস্ত চিল কর। দীপ স্যার যে রাগী আর বদমেজাজি, উনি তোকে বিয়ে করবেন না। সাথে সাথে খুশি হয় নীরা। বলে, হ্যাঁ রে, তুই তো ঠিক কথাই বলেছিস। উনি তো মেধাবী ছাত্রছাত্রী বেশি ভালোবাসে। আমার মতো ফেলটুস উনি কেন বিয়ে করতে চাইবে? কখনো চাইবে না। বাহ, নিজের সুনাম দেখি নিজেই কি সুন্দর ঝরঝর করে বলছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর জানি এটা গর্বের বিষয় না, তাও আমার কাছে পড়াশোনা ভালো লাগে না। রাখছি এখন, বাই। বলেই কলটা কেটে দিল নীরা। এখন শান্তি পাচ্ছে নীরা। ওই ক্যাডার সাহেব তাকে নিজে থেকেই রিজেক্ট করবে।
তাকে আর কষ্ট করা লাগবে না ভেবেই লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে। আদনান কবির দ্বীপ পড়াশোনা শেষ করে বিসিএস দিয়ে সফল হয়েছে, তাই তার বয়স একটু বেশি। ঢাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্সের লেকচারার, নীরার ডিপার্টমেন্টের স্যার। অবসরপ্রাপ্ত হওয়ায় দ্বীপ এই ডিপার্টমেন্টের দায়িত্বটা নিয়েছে। এছাড়া দ্বীপ ও নীরা দুজন প্রতিবেশী, পাশাপাশি বাসা দ্বীপ ও নীরার। শুধু তাই না, নীরার প্রাইভেট টিচার এই দ্বীপ, আর দ্বীপের বাবা মিস্টার সমুদ্র একজন ব্যবসায়ী, সাথে একটি রেস্টুরেন্টের মালিক। মা মিসেস সাবিনা একজন গৃহিণী। দ্বীপের বোনের নাম দীপান্বিতা দীপা, ঘরে বসে অনলাইনের জামা কাপড়ের ব্যবসা করে। দ্বীপের একমাত্র আদরের ভাগ্নে অভ্র, 4 বছর বয়স। নীরা ডান্স করছে আর নীরার মিনি এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করতে থাকে। ডান্সের তালে তালে নীরা গাইতে থাকে, ক্যাডার আমায় করবে রিজেক্ট, শান্তি আমার তাতে, কে কি বলল ভাবি না আমি, ঠেকা পড়েনি আমার শুনতে, ক্যাডার তুমি সুগার ড্যাডি, তোমায় ভালোবাসি না আমি। গাইতে গাইতেই আর নাচতে নাচতে পেছনে ফিরে দেখে মিসেস নাজনীন অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছেন। মাকে দেখে নীরা নাচ বন্ধ করে দেয়, শুকনো ঢোক গিলে বলে, কি হয়েছে আম্মু? বাম ভুরু উঁচু করে মিসেস নাজনীন বলে, খুব মজা না, দীপ তোমাকে রিজেক্ট করবে বলে? মুখে 32 পাটি দাঁত বের করে নীরা, বলে, না মানে ওই আর কি। মেয়েকে অর্নিং দিতে মিসেস নাজনীন বলে ওঠে, শোনো নীরা, দীপ কি করবে না করবে তা দেখার জন্য আমি আর তার বাবা মা আছি। তোমাকে যেন আমি নাকচ হতে না দেখি। পড়াশোনার অবস্থা তো খুব একটা খারাপ, কে বিয়ে করবে তোমাকে? মিসেস সাবিনা ভদ্রতার সাথে ভালোবেসে তোমাকে আপন করে নিচ্ছে, চুপচাপ বিয়েটা করবে, তা না হলে রিক্সা চালক দেখে বিয়ে দিয়ে দেব, বলেই চলে গেলেন মিসেস নাজনীন। মায়ের কথায় মুখটা চুপসে এলো নীরার। তার মা কি ভালো পাত্র দেখে না? বেছে বেছে কিনা এই ক্যাডার সাহেব আবার এখন রিক্সা চালক। আচ্ছা, রিক্সা চালক হ্যান্ডসাম দেখে কেউ কি আছে? থাকলে সে প্রেম করে বিয়ে করে নিবে। তার মা যে লেভেলের পিছে লেগেছে তাতে বোঝা যায় স্যার আর ছাত্রীর বিয়ে দিয়েই ছাড়বে। ভাবা যায় বিষয়টি। স্যার বিয়ে করেছে তার ছাত্রীকে, তাও কিনা সেই ছাত্রী যাকে কান ধরে দাঁড় করিয়ে রাখে। মাঝে মাঝে তো ঠাস করে গালেও কয়েকটা থাপ্পড় বসিয়ে দিয়েছে, তবে ওটা প্রাইভেট পড়ানোর সময়, কারোর সামনে না। আজকে শুক্রবার, নীরার ছুটি, দীপ পড়াতে আসবে না। বিকালবেলা নীরা ছাদে যায় তার প্রিয় হলুদ গোলাপ গাছগুলোর যত্ন করতে। নীরার গোলাপ গাছে কয়েকটি ফুল ফুটেছে, সেগুলোই নীরার খুব ভালো লাগে। নীরা ফুল গাছে পানি দিতে থাকে, তখন তার পাশে আসে রিক। রিক নীরাদের বাসায় ভাড়া থাকে। রিকের বাবা লন্ডন থাকে। রিকের বাবা ও মা বিয়ের পর লন্ডনেই সেটেল হয়। ওখানেই রিকের জন্ম হয়। রিক ওখানেই বড় হয়, কিন্তু রিকের নানু অসুস্থ হওয়ায় বাংলাদেশে আসতে হয়। তখন থেকেই রিক ও তার বাবা মা এই ঢাকা শহরেই ভাড়া থাকে। রিকের বাবা যখন পার্মানেন্ট আসবে তখন ঢাকায় বাড়ি করবে তারা। রিক এবার মাস্টার্সে ভর্তি হয়েছে। রিক নীরাকে উদ্দেশ্য করেই বলে, হাই কিউটি। হাই। ইস, এই রিককে কি আমার মায়ের চোখে পড়ে না? মনে মনে বলে ওঠে নীরা। রিক মিষ্টি হাসি দিয়ে বলে, আমি তোমাকে সাহায্য করি। নীরা ঘাড় কাত করে হ্যাঁ বোঝায়, মনে মনে বলে, মেরে দিলাম লাড্ডু ফোঁটা দিয়া। রিক কাজ করে দেয়, টবের মতিগুলো ঝুরঝুর করে তাতে প্যাকেট থেকে জৈব সার মিশিয়ে দিয়ে ওঠে, কিউটি, একটি কথা বলবো তোমাকে? নীরা এক দৃষ্টিতে তাকিয়ে হ্যাঁ বোধক মাথা নাড়ালো। রিক দেখলো নীরার সম্মতি, তাই বলে, তোমার বান্ধবী কে আছে না, ওকে আমার খুব ভালো লাগে। কয়েক মাস ধরে ওকে আমি ফলো করি। যদি কিছু মনে না করো, ওর নাম্বারটা পেতে পারি? নীরার মনের মধ্যে এবার যেন বিরহের গান বাজতে লাগলো। লাড্ডু ফাট গায়া, খাতাম বাই বাই টাটা। রিক নীরার কোনো উত্তর না পেয়ে ভেবে নেয় নীরা কেয়ার নাম্বার দিবে না। অবশ্য বান্ধবীর অনুমতি ছাড়া কিভাবে দিবে?
তাই রিক নিজে থেকেই বলে ওঠে, ওকে ফাইন, দেওয়া লাগবে না নাম্বার। শুধু এবার কেয়া তোমাদের বাসায় আসলে আমার সাথে একটু কথা বলিয়ে দিও প্লিজ। আমার জীবনে ফার্স্ট লাভ এটা। যদি ওর আলাদা কোনো ভালোবাসার মানুষ না থাকে, আমি ওকে পেতে চাই। নীরা আহত নীরা আহত দৃষ্টিতে হ্যাঁ সূচক মাথা নাড়ায়। রিক নীরার মুখের দুই পাশের গাল টেনে বলে, থ্যাংক ইউ কিউটি, সো সুইটেড। হালকা ব্যথা পায় নীরা। বাচ্চা নাকি যে এভাবে গাল টানবে? পেয়েছে কি এরা? এই গালে একজন থাপ্পড় দেয় তো আরেকজন গাল টেনে দেয়। সরকারি পেয়েছে তাকে। নীরা ঘরে এসে কিছুক্ষণ শোক পালন করে। ঠিক সেই সময় মিনি আসে তার কোলে। মিনিকে আদর করতে করতে নীরা বলে, ক্যাডার সাহেব আমাকে খালি মারে, কথায় কথায় পড়তে বলে। তুই বল, জীবনে কি খালি পড়াশোনায় সব? আমাদের কি একটু কম পড়াশোনা করলে সমস্যা আছে? উল্টো আমরা কত মহান কাজ করি। আমরা কম পড়াশোনা করে খারাপ রেজাল্ট করে উল্টো অন্যদেরকে টপ রেজাল্ট করতে সাহায্য করি। আমাদের জন্য কত ছাত্রছাত্রী আজ টপ লেভেলে যাবে, কারণ আমরা লো লেভেলে থাকব। সেখানে উনি আমাকে পড়ার জন্য খালি শাসন করে। এক আমার আম্মু, আরেক হলো ওই ক্যাডার সাহেব, তাকে কিনা আবার করতে হবে বিয়ে। নীরা একা একাই বকতে থাকে। এদিকে তার মিনি মিয়াও মিয়াও করতে থাকে। এর কিছুক্ষণ পর নীরার ফোনে ভিডিও কল আসে। নীরব দিয়েছে কল। ভাইয়ের কল দেখে বিয়ের কথা ভুলে যায় নীরা। নীরা কলটা রিসিভ করে। ওপাশ থেকে ভিডিও কলে নীরব বলে, কেমন আছিস বোন? আমি ভালো আছি, তুমি? তোদের ছাড়া ভালো নেই। সারাদিন ব্যস্ত থাকতে হয়, ফ্রি সময়ে তোদের মিস করি। ইমোশন হয়ে গেল নীরা। বলে, তুমি চলে এসো তাড়াতাড়ি ভাই। নীরব বোনের সেন্টি খাওয়া দেখে বলে, এই তো কদিন পরেই এক্সাম, তারপর নিউট্রিশন স্পেশালিস্টের সার্টিফিকেট অর্জন করতে পারলে বিডিতে নিজের অবস্থান করে ফেলবো। বাংলাদেশের খাদ্য তালিকায় যে অবস্থা, এতে ওখানে একদিন লাখ লাখ টাকা কামাতে পারবো বলেই হেসে দেয় সে। নীরাও ভাইয়ের কথায় তাল মিলিয়ে হাসে। নীরা যাই করুক, নীরব সবসময় তার বোনকে সাপোর্ট করে। মিসেস নাজনীন তো নীরবকে এর জন্য অনেক বকা দেন, কিন্তু লাভের লাভ শূন্য। রাতের খাবার টেবিলে নীরা তার মতো করে খেয়ে যাচ্ছে। কতগুলো কাটা মিনিকে খাইয়ে দেয়। মিসেস নাজনীন মিনিকে পছন্দ করে না। বিড়ালের লোম তার বিষাক্ত, বিরক্ত লাগে। কিন্তু মেয়ের ভালোবাসে এই মিনিকে, তাই আর কিছুই বলে না। এর আগেও একটি বিড়াল ছিল নীরার। অনেক কষ্টে তাড়িয়ে দেন তিনি। সেই সময় নীরার খুব কান্নাকাটি শুরু হয়ে যায়। কান্না করতে করতে প্রায় জ্বর চলে আসে। তারপর একদিন হঠাৎই মিনি আসে তার দুয়ারে। মিসেস নাজনীন যতই বলো বিড়াল সহ্য হয় না নীরার। বারবার মনে হয় তার মা এই মিনিকে এনেছে, কারণ মিনির লোমগুলো শুধু সুন্দর ভাবে পরিষ্কার ছিল। মিনির নখও কাটা যাতে করে আঁচড় না লাগে। এছাড়াও মিনির গলায় একটা ঘন্টা আকারের চেনের চিহ্নও আছে। মিসেস নাজনীন সন্তানের প্রতি খুব যত্নশীল। সন্তানের জন্য কোনটা বেস্ট হবে তাই ভাবেন। এই যে দীপের মা বাবা খুবই ভালো মনের মানুষ। দীপের মা মিসেস সাবিনা তো সহজ সরল, তাই তো যখনই মীরার জন্য তার কাছে আবদার করলেন, তিনি রাজি হলেন। কথাগুলো ভাবছে আর মেয়ের দিকে তাকিয়ে আছে মিসেস নাজনীন। চাইল্ডস মন মানসিকতার মীরা। মা যে তার সুখ দেখতে চায় এটা মীরা বোঝে না। উঠতে থাকা বয়স যে তার এখন, ভেবেই চোখের কোণা থেকে পানি মুছলেন। মিনিকে নিয়ে মীরা ঘরে এসে ঘুমিয়ে গেল। মীরা ঘুমানোর পর মিসেস নাজনীন এসে মীরার গায়ের কম্বলটা ঠিক করে দিলেন। দরজা দিয়ে সব কিছুই দেখছিলেন মিস্টার রবিন। মিসেস নাজনীন ঘরে আসার পর মিস্টার রবিন বলে, মেয়েকে নিজের চোখের বাইরে রাখতে পারো না, আবার শাসন করো। মিসেস নাজনীন হালকা হেসে বলে, শুধু কি মেয়ে, তোমরা সবাই আমার জীবন। নীরা আছে, সেই নীরব আছে সেই দূর দেশে, ভিডিও কলে দেখি তাকে। মেয়ে তো এখন আমার কাছেই থাকে। এত তাড়াতাড়ি নীরার বিয়ে দেওয়া কি ঠিক হবে?
ওর বয়স হয়ে গিয়েছে। আমিও চাইনি ওকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে। দীপের মায়ের প্রপোজাল পেয়ে প্রথমে রাজি হতে চাইনি, পরে ভাবলাম মেয়ে আমার, একদিন বিয়ে দিতেই হবে। দীপ কাছে থাকে, ছোট থেকেই ওকে চিনি। আর দীপ অনেক কর্মঠ, আবার ধৈর্যশীল। আমাদের মেয়েকে ও সোজা করতে পারবে। মিসেস সাবিনা আমাদের নীরাকে আগলে রাখবে খুব সুন্দর করে। এদিকে মেয়ে আমার দূরের কোথাও না, যে পাশের বাসায় থাকবে। দীপের সাথে এখন বিয়ে দিলে অন্তত মেয়েটাকে দেখতে তো পাবো, বলেই স্বামীর বক্ষে মাথা রাখেন মিসেস নাজনীন। মিস্টার রবিন জানেন এখন তার বিবিজান মুখ লুকিয়ে কান্না করবে। প্রকাশ্যে ভালোবাসা ও কান্না কোনোটাই দেখাতে পারেন না তিনি। মিসেস নাজনীনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন মিস্টার রবিন। সকালে নীরাকে ধাক্কা দিয়ে ঘুম থেকে ডাকছে কেয়া। নীরা বিরক্ত হয়ে উঠে বসে। ঘুমের ভাব এখনো কাটেনি তার। ঝিমোতে ঝিমোতে বলে, কি হয়েছে কি? আজ শনিবার, কলেজ বন্ধ, বিরক্ত করছিস কেন? কেয়া নীরার হাতটা ধরে টানতে টানতে বলে, দোস্ত ওঠ, সকাল 11টা বাজে আর তোর ঘুম শেষ হয় না? আজ আমরা পার্লারে যাব। পার্লারের নতুন অফার এসেছে আজ। হেয়ার কেয়ার সহ ফেস ক্লিনজিং। তাড়াতাড়ি রেডি হ। পার্লারের কথা শুনে নীরার ঘুম হাওয়া। নীরা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নেয়। তারপর মিসেস নাজনীনকে বলে পার্লারে যায়। নীরা সাজগোজ করতে থাকে। ও খুব ভালোবাসে। মিসেস নাজনীন এদিকে মেয়েকে বাধা দেয় না। মেয়ে তার পরীর মতো থাকবে, তবেই তো তার ভালো লাগা। পার্লার থেকে ফেসিয়াল ও হেয়ার কেয়ার করে বাসায় এসে নীরা ও কেয়া আস্তে আস্তে প্রায় বিকাল হয়ে যায়। নীরা সোফায় বসে কেয়াকে জিজ্ঞেস করে, দোস্ত তুই তো পার্লারে যেতে পছন্দ করিস না, তোর নাকি ন্যাচারাল স্কিনই ভালো লাগে, তাহলে আজ কেন পার্লারে গেলি? কেয়া দুষ্টু করে বলে, আন্টি বলল আজ তোকে দীপ স্যার পুরো পরিবার সহ দেখতে আসবে, তাই তোকে নিয়ে একটু পার্লার থেকে মন ভালো করে নিয়ে আসি। মীরা হা হয়ে গেল। ধোকা দিল তাকে! শেষমেশ বান্ধবীও এমন হয়ে গেল। রাগ উঠল তার। চিল্লিয়ে বলে, তুই এক্ষুনি আমার সামনে থেকে বের হয়ে যাবি। বান্ধবী নামের কলঙ্ক তুই। আন্টি আমাকে ডেকেছে, তুই যেতে বলার কে? আমি আন্টির কথাতে এসেছি। নীরা চুপ করে বসে আছে। কেয়া নীরার কাছে এসে নীরাকে জড়িয়ে ধরে বলে, দোস্ত দেখতে আসবে শুধু আজকে, দেখতে আসলেই তো আর বিয়ে হয় না। এত রিয়াক্ট করিস না, একদম নর্মাল থাক। দীপ স্যার আছে না তোর জন্য, উনি দেখিস নিজেই বিয়েটা করতে চাইবে না। তুই শিওর উনি না করে দিবে? তোর কি মনে হয় এই বাংলাদেশের সুন্দরী মেয়ে আমরা একা আছি? আমাদের থেকেও সুন্দরী প্লাস ভালো মেধাবী অনেক মেয়েই আছে। দীপ স্যার যেখানে একজন বিসিএস ক্যাডার, উচ্চ শিক্ষিত একজন মানুষ, আমার মনে হয় না এই বিয়ে উনি করতে চাইবে। আর তুই ওনার সাথে কথা বলার সুযোগ পাবি তো? মীরা আশার আলো পেল কেয়ার কথায়। তাই বলল, হ্যাঁ ঠিক আছে, তুই ঠিকই বলেছিস। উনি নিজেকে আমাকে পছন্দ করে না, কেমন যেন রাগ রাগ দৃষ্টিতে তাকিয়ে থাকে আমার দিকে। দেখলেই বোঝা যায় আমাকে তিনি পছন্দ করে না। কেয়া মিটিমিটি হাসে আর বলে, এই তো দোস্ত, জাস্ট চিল কর। আয় তোকে শাড়ি পরিয়ে দিই। আবার শাড়ি কেন? আন্টি বলেছে তাই। তুই না করিস না প্লিজ, শাড়ি পরলেই তো আর বিয়ে হয়ে যায় না। আচ্ছা ঠিক আছে, দে শাড়ি পরিয়ে। মীরাকে শাড়ি পরিয়ে দেয় কেয়া। শাড়ি পরানোর ভেতর কেয়া বলে, দোস্ত তোদের বাসায় ওই যে সাদা বিল্লিটা কোথায়? মীরা মিন্নিকে দেখিয়ে বলে, চোখ দেখোস না নাকি? ওই যে আমার মিনি। চ শব্দ করে কেয়া, আরে এটা না, আমি তোদের দোতলার ওই বিলাতি ছেলের কথা বলছি। মীরা বুঝতে পারলো কার কথা বলছে কেয়া। পিঞ্চ মেরে কেয়াকে বলে, ও আচ্ছা, তুইও খোঁজ নিচ্ছিস তাহলে? আমিও খোঁজ নিচ্ছি মানে? ওই সাদা বিল্লিও কি আমার খোঁজ নেয়? হ্যাঁ, কাল আমাকে বলেছিল তোর ব্যাপারে, তোর নাম্বার চেয়েছে অবশ্য। আমি দেইনি তখন, আর তোর সাথে আলাদা করে
কথাও বলিয়ে দিতে পারে। খুশি হয় কেয়া, জিজ্ঞেস করে, তুই কি বলেছিস তাকে? আমি হ্যাঁ বুঝিয়েছি। মন ভাঙার কথা আর বলল না কেয়াকে। রিককে তো তার ভালোবাসেনি। রিক আর কেয়া যেহেতু দুজন দুজনের উপরে লাড্ডু খেয়ে বসে আছে, সে কেন বাধা দিতে যাবে? দীপও তার পুরো পরিবার নিয়ে এসেছে নীরাদের বাসায়। নীরার মা সবকিছু রেডি করেছে, সাথে অবশ্য রিকের মাও ছিলেন। দীপ সোফায় বসে আছে, গায়ের কালো রঙের স্যুট, চোখে চশমা, মুখের চাপ দাড়ি আর মাথার চুলগুলো স্পাইক করা। দীপ সবসময় এভাবেই পরিপাটি যেন থাকে। তাকে দেখতে জেন্টলম্যান লাগে। কলেজের অনেক মেয়ের ক্রাশ খেয়ে বসে আছে তার ওপর। নীরার কাছেও ভালো লাগে, তাই তো সে দীপ স্যারকে ক্যাডার বলেই ডাকে। কিন্তু ওই যে পড়াশোনার ওইটা এসে দেওয়াল হয়ে দাঁড়িয়েছে নীরার মনে। নীরাকে ঘর থেকে ড্রয়িং রুমে আনে কেয়া। নীরার হাতে শরবতের ট্রে দেওয়া হয়। শাড়ির আঁচল দিয়ে নীরার মাথায় বধূ বেশে রাখে কেয়া। নীরা বেচারি তাল সামলাতে পারে না। ট্রেতে গুনে গুনে 10টি গ্লাস, আবার মাথায় কাপড় দেওয়া আছে। নীরা ফিসফিস করে কেয়াকে বলে, ওই সিন্ডি, তুই আমার মাথায় কাপড় দিয়ে দিবি ভালো কথা, ঘরের ভেতর থেকে সেফটি পিন দিয়ে নিয়ে আসতে পারলি না? কেয়া বলে, দোস্ত, আমি কি জানতাম মাথায় কাপড় দিতে হবে? আন্টি এই মাত্রই তো বলে গেল, তাও তোকে ড্রয়িং রুমে আনার পর। বলেই নীরাকে নিয়ে গেল দ্বীপের পরিবারের সামনে থেকে। দ্বীপের পাশে মিস্টার সমুদ্র ও মিসেস সাবিনা এসে বসেছেন। মিস্টার সমুদ্রের কোলে অব্র বসে আছে। দীপান্বিতা নীরার কাছে বসেছে। নীরা এসে সবাইকে সালাম দেয়। কিন্তু বিয়ের কথাবার্তা চললে মেয়েরা যে লজ্জা পায়, তা তার ছিটে ফোঁটাও নেই নীরার মাঝে। দীপ ফ্লোরের দিকে তাকিয়ে আছে, এখনো তাকায়নি নীরার দিকে। দীপান্বিতা খেয়াল করলো বিষয়টি, তাই দীপান্বিতা বলে, ভাই একটু তাকাও তোমার হবু বউর দিকে। দীপান্বিতার কথায় দীপ তাকায় নীরার দিকে। দেখতে পায় কমলা রঙের তাঁতের শাড়ি পরিহিতা নারীকে, মুখে মেকআপের সৌন্দর্য। বেশ স্বাভাবিক আছে সে। তাকে যে পাত্রপক্ষ দেখতে এসেছে, তাও আবার তারই শিক্ষক। এতে যেন তার কোনো রিয়াকশন নেই। দীপান্বিতা দেখল দীপ নীরাকে পর্যবেক্ষণ করছে। দীপান্বিতা বলে ওঠে, কেমন লাগছে আমাদের নীরাকে? গলা খাকারি দেয় দীপ। এটা কোনো জায়গা হলো প্রশ্ন করার? কিভাবে উত্তর দিবে সে? লজ্জা তো নীরার না, তারই লাগছে এবার। শরবতের গ্লাস হাতে নিয়ে খেতে চায় দীপ। অব্র মামুর গলা খাকারি দেখে ঠান্ডা লেগেছে ভেবে নেয়, তাই বলে, মামু, এই শীতে তুমি শরবত নিও না, তোমার ঠান্ডা লেগেছে তো। ভাগ্নের কথায় আর খেতে পারল না, রেখে দিল গ্লাস। দেখাদেখির মাঝে মিস্টার রবিন বলে ওঠে, আমরা তো এমনিতেও অনেক কথাবার্তা বলছি, এবার একটু ছেলেমেয়েদের কথা বলতে দেওয়ার সুযোগ করে দেওয়া উচিত। মিসেস নাজনীন চোখ বড় বড় করে তাকালেন মিস্টার রবিনের দিকে। ফিসফিস করে বলে, তুমি জানো না তোমার মেয়ে কেমন? ও সুযোগ পেলে আজই বিয়ে ভেঙে দিবে। শুষ্ক ঢোক গেলে মিস্টার রবিন বলে, এমনিতেও বিয়ে না হওয়া অবধি দীপ নীরাকে পড়াতে আসবে, তাহলে আজ কি সমস্যা? মিসেস নাজনীন কিছু বলতে যাবে, তার আগে মিস্টার সমুদ্র বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, ওদেরকে আলাদা কথা বলতে দেওয়া হোক। সবার সম্মতিতে দীপ ও নীরাকে নেওয়া হলো নীরার ঘরে। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে নীরা ও দীপ। কারোর মুখে কোনো কথা নেই। দীপ তাকিয়ে আছে চাঁদের দিকে। আর মীরা, সে তো শুনতে চায় দীপ কি বলে। কিন্তু দীপ তো স্ট্যাচু হয়ে আছে তো আছেই। না পেরে ব্যালকনিতে বর্ডার দেওয়া ছোট্ট দেওয়ালে হালকা ঝুঁকে কোমর বাঁকিয়ে দীপের দিকে তাকালো মীরা, যাতে করে দীপের নজর এবার তার দিকে আসে, ওই চাঁদের দিকে না। হয়েছে। ঠিক তার মুখের সামনে আসাতে দীপ তাকায় মীরার দিকে, কিন্তু কিছুই বলে না। মীরা এবারও দীপকে চুপ থাকতে দেখে বলে, আপনি কি আমাকে বিয়ে করতে রাজি স্যার? আমি তো ফেলটুস, আমার মতো মেয়ে আপনার বউ হলে লোকে বলবে, ওই দেখো
ফেলটুসের বর, ভালো লাগবে শুনতে? পারবেন কি এটা মেনে নিতে? নীরার কথার পিঠে দীপ বলে ওঠে, প্ল্যান কি তোমার? কিছু বুঝে ওঠার আগেই নীরা আর তাই বলে, বুঝিনি আমি। হাত দুটো পকেট থেকে বের করে বুকের ওপর ভাঁজ করে দীপ বলে, যেহেতু আমরা দুজনেই মনের মতো সঙ্গী পাচ্ছি না, তাই জিজ্ঞেস করলাম, বিয়ে ভাঙার জন্য কোনো প্ল্যান আছে কি তোমার? চোখ ছোট ছোট করে নীরা বলে, আমি কেন বিয়ে ভাঙার প্ল্যান করব? বিয়ে তো ভাঙবেন আপনি। সম্ভব না আমার দ্বারা। এখন কিছু বলতে গেলেই বয়স নিয়ে খোঁটা দিচ্ছে। বাসার সবার ভোট এখন তোমার দিকে। মা বাবাকে বললেও লাভ নেই হই। তোমার মতো ইচড়ে পাকা মেয়ে পারবে বিয়ে ভাঙতে? যা করার করতেই হবে। আর এই বিয়েটা ভাঙার জন্য বেস্ট অফ লাক। আসছি আমি, বলেই চলে গেল দীপ। হাঁ হয়ে তাকিয়ে আছে নীরা। বিয়ে ভাঙবে না তাহলে এখন কি করবে? নীরাকে আবার ড্রয়িং রুমে নিয়ে আসা হয়। এবার দীপের মা মিসেস নাজনীনকে পাশে বসানো হয়েছে। নীরাকে মিসেস নাজনীন সাবিনাকে আংটি পরিয়ে দিচ্ছেন। আংটি পরানোর পর সবাই চলে যায়। বিয়ে ১ সপ্তাহ পরে হবে বলে ঠিক করা হয়েছে। নীরার সাথে আজ কেয়া থাকবে। রাত তো অনেক হয়েছে, তাই আর বাসায় গেল না কেয়া। রিককে দেখতে চেয়েছিল, কিন্তু রিক তো এখনো আসেনি। নীরার দিকে তাকিয়ে দেখে, মন খারাপ করে আঙ্গুলের দিকে তাকিয়ে আছে নীরা। কেয়া সান্ত্বনা দিয়ে বলে, আরে ইয়ার, জাস্ট চিল। একদিন পরেই তো আর বিয়ে হবে না, তাই না? থুতনিতে হাত দিয়ে নীরা বলে, আর কি কি করলে বিয়ে হয় না দোস্ত? দুপুর ধরেই তো খালি শুনছি, এটা করলে বিয়ে হয় না, ওটা করলে বিয়ে হয় না। সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে কেয়া। বাসায় যাচ্ছে, কলেজ ড্রেস পরে আসবে। কেয়া সিঁড়ি দিয়ে নামার সময় রিকের সঙ্গে ধাক্কা খায়। সিনেমাতে ধাক্কা খেলে নায়ক নায়িকা বিরক্ত হলেও রিক আর কেয়ার যেন মনের ভেতরে ভালোবাসার ঘন্টা বাজতে থাকে। রিক কেয়াকে কিছু বলতে যাবে, তার আগে কেয়া সেখান থেকে দৌড়ে চলে যায়। আপাতত কথা বলবে না কেয়া, নিজের পেছন কিছু দিন লাটাইয়ের মতো করে ঘোরাবে। রিক জানতো না কেয়া রাতে এখানে ছিল। জানলে সে বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে নীরাদের ফ্ল্যাটেই আসতো। এখন আফসোস করতে করতে বলে, যার জন্য কাল সারা রাত নিজের বাসায় না থেকে অন্যের বাসা পাহারা দিয়েছিলাম, সে কি না আমার বাসাতেই ছিল? ভালোবাসার খোঁজে গিয়েছিলাম, আর ভালোবাসা ছিল আমারই নিকটে। বেটার লাক নেক্সট টাইম, বলেই নিজেকে সান্ত্বনা দিল। কলেজে এসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে নীরা ও কেয়া। দীপ কলেজ গেট দিয়ে মাত্রই ঢুকেছে। ছাত্রছাত্রীরা তাকে সালাম করে, মানবতার সাথে জিজ্ঞেস করে, বলে। অনেকে তো আবার দ্বীপের দিকে এক নাগাড়ে তাকিয়ে আছে। কেয়া নীরাকে আলতো ধাক্কা দিয়ে কানের কাছে ফিসফিস করে বলে, দোস্ত, তোর হবু বর গেল ফিলিংসটাও যেন কেমন। নীরা অগ্নি দৃষ্টিতে তাকায় কেয়ার দিকে। কেয়া অন্য দিকে ফিরে মিটমিটিয়ে হাসতে থাকে। সবাই যে যার মতো করে ক্লাস নিয়ে এসেছে নির্দিষ্ট বেঞ্চে। দীপ এসেছে ক্লাসে, সকল ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে সম্মান দিলে তাকে। তারপর ক্লাস শুরু করা হলো। ক্লাসের ভেতরে নীরার কোনো মনোযোগ নেই, সে তো কোরিয়ান ড্রামাগুলো নিয়ে ভাবছে। হঠাৎ করে কেয়া নীরাকে খোঁচা দিয়ে বলে, দোস্ত, নিজের হবু বরের সামনে ক্লাস করছিস, ফিলিংসটা কেমন? ওই সেরি, ওই কিসের হবু বর ও? আমি ওনাকে বিয়ে করব না, তাই সে হবু বর না। নীরা ও কেয়ার কথা বলা দেখতে পায় দীপ। ক্লাসের অন্যান্য ছাত্রছাত্রীরা বিষয়টি খেয়াল করে, তাই দীপ নীরা ও কেয়াকে উদ্দেশ্য করে বলে, স্ট্যান্ড আপ। নীরা ও কেয়া উঠে দাঁড়ালো। দীপ আবারও বলে ওঠে, এটা ক্লাস, তোমাদের মামার বাসা না যে ছুটি কাটতে এখানে গল্প করবে। বই বের করো। এই যা, বই তো আনিনি।
এখন তো এই খারুশ আমাদের কান ধরিয়ে রাখবে। কানে দুঃখেও যে কেয়ার কোন দুঃখে যে কেয়ার সাথে কথা বলতে গেল, মনে মনে বলে ওঠে নীরা। মীরা বই বের করছে না দেখে দীপ বুঝে যায় এরা আজও বই আনেনি। সাথে সাথে দীপ বলে, বই নিয়ে আসো। নাই তো? তাই? জি মানে স্যার বাকি কথা বলার আগে দীপ বলে ওঠে, এখানে আসো। কান ধরে সবার সামনে দাঁড়িয়ে থাকবে। নীরাকে যেতে হয় সবার সামনে। কান ধরে দাঁড়িয়ে থাকে নীরা। এবার দীপ কেয়াকে উদ্দেশ্য করে বলে, হে ইউ, তোমাকে কি ইনভিটেশন কার্ড দিয়ে নিতে হবে? তুমিও তো ওর মতোই বই নিয়ে না আসনি। আবার না ক্লাসে গল্প করতে থাকো। তুমিও এখানে এসে কান ধরে দাঁড়াও। কেয়াও কান ধরে দাঁড়ালো নীরার পাশে। টানা 10 মিনিট কান ধরে দাঁড়ানোর পর নীরার হাত পা ব্যথা অনুভব করলো। ওই অবস্থায় কানে হাত দেওয়া অবস্থায় বলে ওঠে, খারুশ কোথাকার, ক্লাসের সবার সামনে কান ধরে দাঁড় করিয়ে রেখেছে। এ নাকি আবার আমার হবু বর। তুই না বললি বিয়ে করবি না, ইনি তোর হবু বর না, আর এখন আবার হবু বর বানিয়ে দিলি? বিয়ে করব না এটা যেমন ঠিক, এখনো বিয়ে ভাঙেনি সেই দিক থেকে উনি আমার হবু বর, এটাও ঠিক। বলেই দীপের দিকে তাকিয়ে মুখ ভেংচি কাটল নীরা। দীপ চশমার আড়াল থেকে দেখছে, কিন্তু কিছুই বলে না। না দেখার ভান করে ক্লাস শেষ করে। কলেজ শেষ করে বাসায় এসেছে নীরা। মিসেস নাজনীন টিভি দেখছে। নীরা সেখানে যেয়ে বলে, আমি ওই খারুশ প্রতিবেশী স্যারকে বিয়ে করব না। রেসপেক্ট দিয়ে কথা বলো নীরা, উনি তোমার হবু স্বামী। তোমার সাথে 6 দিন পর তার বিয়ে। কিসের স্বামী হ্যাঁ? পুরো ক্লাসের সবার সামনে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখে, সে কিনা আমার হবু স্বামী? তুমি ছাত্রী হিসাবে যেমন কাজ করবে তেমনই ফল পাবে। তর্ক না করে ফ্রেশ হয়ে এসে খেয়ে নাও। সন্ধ্যায় দীপ পড়াতে আসবে। বিয়ের আগে কিনা হবু বউকে পড়াবে? এ কেমন বিবাহ! এটা আমি আর দীপ বুঝে নেব। তুমি তোমার মতো করে পড়াশোনা চালিয়ে যাও। মায়ের কথাই পারবে না দেখে নীরা চলে গেল ঘরে। গোসল করে খেয়ে দিয়ে একটু মিনির সাথে খেলাধুলা করলো। সন্ধ্যার দিকে দীপ এসেছে পড়াতে। দীপও নীরার পড়ার টেবিলে বসে আছে। দীপ বলে, তোমার তো ম্যাথে সমস্যা আছে, বের করো বই। নীরা বইয়ের পৃষ্ঠা বের করতে করতে বলে, স্যার, জীবনে অনেক ম্যাথ সমস্যা দেখেছি, কোনো না কোনোভাবে সমাধান পেয়ে যাচ্ছি। এই ম্যাথটি একটু বুঝিয়ে দিবেন? কোন ম্যাথ? নীরা 32 পাটি দাঁত বের করে বলে, একটি লোক যখন বিয়ের 6 দিন আগে তার ছাত্রী ওরফে হবু বউকে পড়াতে আসে, তাহলে ওই লোক আর তার ছাত্রীর বিয়ের প্রস্তুতি কয়দিন আগে থেকে নিবে? দীপ চোখের চশমাটা ঠিক করে নেয়, তারপর বলে, একটি ছাত্রী যদি বিয়ের 6 দিন আগে তার শিক্ষক ওরফে হবু বরের কাছে কষিয়ে একটা থাপ্পড় খায়, তাহলে ওই ছাত্রী কবে থেকে পড়াশোনায় মনোযোগী হবে? শুকনো ঢোক গেলে বই বের করলো নীরা। বিয়ে হবে আর 6 দিন পর, তার আগে তো আবার কেনাকাটা করবে, মেহেন্দি আর গায়ে হলুদ আছে। এদিকে কিনা হবু বর হয়ে হবু বউকে পড়াশোনার জন্য শাসন করবে, থাপ্পড়ের হুমকিও দিচ্ছে। মনে মনে নীরা বলে, এমন বিয়ে করব না আমি। নীরাকে পড়ানো শেষ করে দীপ চলে যায়। নীরা প্ল্যান করতে থাকে কিভাবে বিয়েটা ভাঙবে। বাবাকে বলে দেখবে একবার। দৌড়ে দিয়ে চলে গেল মীরা মিস্টার রবিনের কাছে। মিস্টার রবিন একটু আগে শোরুম থেকে এসেছেন। নাস্তা করে টিভি দেখছে। মীরা আশেপাশে তাকালো। মিসেস নাজনীন নেই। এই সুযোগে বাবাকে বশ করতে হবে। সাথে সাথে বাবার পাশে বসে বাবাকে জড়িয়ে ধরে বলে, ও বাবা, আমি না তোমার আদরের একমাত্র মেয়ে, আমাকে ওই সুগার ড্যাডির সাথে বিয়ে দিতে পারো না তুমি? সীমা, এভাবে কাউকে বলতে নেই। দীপ যথেষ্ট ইয়াং এবং হ্যান্ডসাম পারসন। সুগার ড্যাডি তো বলা হয় বাবার বয়সীদেরকে। দীপ তো তোমার বাবার বয়সী না। বাবার বয়সী না হলেও বাবার মতো। শিক্ষক হলো পিতামাতার সমতুল্য। ম্যাম হলো মাতা ম্যাম হলো স্যার বা পিতার সমতুল্য। এদের বিয়ে করলে বলতে হবে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ।
মেয়ের কথায় হেসে দিলেন মিস্টার রবিন। বলে, দীপকে তোমার পছন্দ না কেন তো বলো? কিভাবে পছন্দ হবে? আজকের দিন বাদ দিলে আর 2 দিন পরেই বিয়ের অনুষ্ঠান। উনি কিনা আমাকে এখনো পড়াতে আসছে, আবার কলেজেও শাসন করে। এমন লোককে কে বিয়ে করতে চাইবে? তুমি যেমন বাদরের মতো লাফালাফি করো, তাতেই তো ঠিক কাজ করে। রান্নাঘর থেকে আসতে আসতে বলে মিসেস নাজনীন, থাক না, মেয়েটাকে আর বকো না, কদিন পরেই তো বিয়ে, আপাতত কলেজে যাওয়ার দরকার নেই। তুমি আর নীরব আদর দিয়ে একেবারে বাদর বানিয়েছ। ঠিক আছে, কলেজে যেতে হবে না, কালকের দিনটুকু শুধু দীপ এসে পড়িয়ে যাবে। এমনিতেও বিয়ের পরে 2 দিন 3 দিন পড়াশোনা করতে পারবে না। নীরা খুশিতে নেচে উঠল। আপাতত কলেজে যাবে না, কি মজা তার। নীরা নাচতে নাচতে ঘরে এসে কেয়াকে কল দেয়। কেয়া কলটা রিসিভ করলে বলে, দোস্ত, কাল থেকে কলেজ যাব না, আপাতত কলেজে যেতে না করে দিয়েছে আম্মু আমাকে। দোস্ত, তাহলে আমিও যাব না কলেজে। তুই না গেলে আমি কেন যাব? আচ্ছা, তাহলে আয় আমাদের বাসায়, একসাথে মজা করব। কালকে না দোস্ত, কাল বিকালে একটু বাইরে যাব আমি। পরশুদিন থেকে থাকবো একসাথে তোর সাথে। আচ্ছা ঠিক আছে, এমনিতেও কাল ওই খচ্চর পড়াতে আসবে আমাকে। দোস্ত, বিয়ের আগে বরের কাছে পড়তে বসবি। আহ, কি রোম্যান্টিক মুমেন্ট না বল? ধুর, তুই ওই লোকের সাথে রোম্যান্টিক দেখছিস? কিভাবে বিয়ে ভাঙবো সেটা বল। খুবই সিম্পল, কালকে পড়াতে আসলে পড়াশোনা না করে জ্বালাতে থাক, দেখবি রেগে যাবে। স্যার তো মোডি প্লাস পড়াশোনার প্রতি বেশি সচেতন। তোর মতো ডাব্বা খাওয়া আবার যদি দেখে বিয়ের আগেই মাথায় চড়ে বসেছিস, তখন নিজে থেকেই এই বিয়েটা ভেঙে দিবে। হ্যাঁ, ঠিকই বলেছিস। কাল খুব জ্বালাবো আমি ওই ক্যাডার সাহেবকে। যখন দেখবে আমি বউ হলে তার জীবন তেজপাতা হয়ে যাবে, নিজে থেকেই রাস্তা কেটে চলে যাবে। আচ্ছা দোস্ত, বেস্ট অফ লাক। মা ডাকছে, খেতে যেতে হবে। বাই। বাই। সকালে মীরাকে কলেজে যায়নি, ছাদে উঠেছিল। দীপান্বিতা এসেছে ঠিক সেই সময়। দীপান্বিতাদের ছাদ থেকে মীরাদের ছাদের দূরত্ব নেই বললেই চলে। ডিগবাজি দিয়েই ওপর ছাদে চলে যাওয়া সম্ভব। দীপান্বিতা নীরাকে দেখে বলে, হবু ভাবি যে, এত সকালে ছাদে? আমাদের ভাগ্য কতটা ভালো, তাই না? পাশাপাশি বাসা থেকে বিয়ে হবে। মুখ ফুলিয়ে নীরা বলে, আপু তুমিও? আমিও কি? ওই ক্যাডার সাহেব আমার শিক্ষক, তাকে বিয়ে করা মানায়? কেন মানাবে না? কেমন দেখা যায় স্যার আর ছাত্রীর বিয়ে? জোরে হেসে দেয় দীপান্বিতা। বলে, আমার ভাই না হয় একজন শিক্ষক, তাই বলে কি এখন কাউকে বিয়ে করতে পারবে না? ভাইয়ের জন্য যে পাত্রী দেখতে যাব, সে তো কোনো না কোনো কলেজের ছাত্রী। বিউটি থেকে নিশ্চয়ই ভাইকে বিয়ে দিবে না। বুঝলাম, তুমিও লেগে আছো আমাদের বিয়ে দেওয়ার জন্য। কিছুক্ষণ চুপ থাকে নীরা। দীপান্বিতা বলে ওঠে, তোমার সেই খাদ্য বিশেষজ্ঞ ভাইয়ের কি খবর গো? বিয়েতে আসবে কি? ভাই তো তেমন কথা বলার সময় পায় না, আজ 5 বছর হলো বাইরে, মাসে 2-1বার ছাড়া কথা বলে না। ভাইকে তো তুমি জানোই খুব ভালো করে, পরীক্ষার আগে কারোর সাথে তেমন একটা কথা বলে না। বিয়েতে আসবে না ভাই, আর কয়দিন পরই তো ওর পরীক্ষা। ও আচ্ছা, তাহলে আজ আমি আসি, রেডি থেকো, কাল সকালে আমরা শপিং করতে যাব। বলেই চলে গেল দীপান্বিতা। নীরব বুঝতে পেরেছে দীপান্বিতা কষ্ট পেয়েছে। নীরব ও দীপান্বিতা একে অপরকে ভালোবাসতো। নীরব জার্মান যাওয়ার পরও খোঁজ নিয়েছিল দীপান্বিতার, কিন্তু 1 বছর পর থেকে আর কোনো খোঁজ খবর নেয় না। কেন এমন করছে নীরব, এটা নীরা জানে না। সন্ধ্যায় দীপ আসার আগে মীরা গান গায়, বিয়ের আগে জামাই আসবে আমার পড়াইতে। আহা, কি জীবন আমি পেলাম, তাতেই যাই আমার সময় ভাবিতে ভাবিতে। এমন সময় দীপ এসেছে মীরাকে পড়াতে। মীরা ভদ্র মেয়ের মতো করে কিছুক্ষণ চুপ ছিল। হঠাৎ করে মীরা বলে ওঠে, স্যার। বলো। আমাকে না এখন আমার আপনাকে না এখন আমার স্যার মনে হচ্ছে না। তাহলে কি মনে হচ্ছে? আমার হবু বর। মানে, বুঝতে পারছেন না? কাল তো আমাদের
মানে আপনার আর আমার বিয়ের কেনাকাটা আছে, তারপর আমাদের মেহেন্দির রাত। আপনার নামে আমি আমার বাম হাতে মেহেন্দি দিব, তারপর হবে আমাদের হলুদের অনুষ্ঠান। আপনাকে আর আমাকে জেনে জনে জনে এসে হলুদ লাগিয়ে দিবে, আর তার পরের দিনই তো আমি আর আপনি তিন কবুল বলে হয়ে যাব একে অপরের। খুব খুব করে কাশতে থাকে দীপ। নীরা পানির গ্লাসটা এগিয়ে দেয়, বলে, এই নিন স্যার, পানি খান। দীপ পানি খেয়ে বলে, বিয়ের সময় হলে বিয়ে হবে, এখন পড়তে বসো। আচ্ছা, এখন আপনাকে আমি ঠিক কি নজরে দেখব বলুন তো? আমার কলেজের স্যার, নাকি প্রাইভেট স্যার, নাকি হবু বর? দীপ তাকায় নীরার দিকে, দেখতে পায় নীরা না পড়ার বাহানা করছে, তাই বলে ওঠে, আপাতত স্যার ভেবে রেসপেক্ট করো, কাল থেকে না হয় আমাকে হবু বর ভেবে নিও। কিন্তু স্যার, মন তো আমার পড়ার ভেতরে নেই, মন তো আমার এখন বিয়ে নিয়েই পড়ে আছে। বিয়েতে কি কি কিনবো, কি কি পরবো, আর কি কি করবো, এইসব নিয়ে। আর বলতে পারে না নীরা, ঠাস করে ডান গালে একটা থাপ্পড় দেয়। দীপ এবার রাগে বলে ওঠে, সেই ধরে দেখছি বিয়ে বিয়ে করেই যাচ্ছ। তুমি কি মনে করো আমি জানি না যে তুমি বিয়ে করবে না, শুধু শুধু পড়াশোনা থেকে মনোযোগ সরানোর ধান্দা, তাই না? চুপচাপ এখন পড়তে বসো। এক থাপ্পড়ে পড়াশোনায় মনোযোগ এসে যায় নীরার। এটা আজ থেকে না, সেই 7 মাস আগে থেকে আসছে। 7 মাস হতে চলো দীপ তাকে পড়ায়, আর এই 7 মাসে কয়বার যে নীরার গাল লাল হয়েছে তা নীরার কাছে অগণিত। দীপ নীরাকে পড়ানো শেষ করে ওঠে, চলে গেল। নীরা বিড়বিড় করে বলে, খচ্চর বেটা, আমার গাল লাল করে দেয়, আবার করবে বিয়ে। তোকে আমি করব, তোকে আমি করাবো, দাঁড়া, কলিজা ভরে বিয়ে। তা না হলে আমার নামও নীরা না। আজ নীরা ও দীপের সহপরিবারে একসাথে গেছে শপিং মলে। সবাই মিলে শপিং করতে থাকে। কেয়াও আছে নীরার সাথে। নীরা কেয়ার কানের কাছে ফিসফিস করে বলে, দোস্ত, দেখতে দেখতে তো সময় চলে যাচ্ছে, বিয়ে ভাঙার তো কোনো নামগন্ধও নেই, আজ আবার কেনাকাটাও করতে এসেছি। আরে দোস্ত, প্যারা নিবি না, শুধু চিল কর, এই সুযোগে কিছু ড্রেস পাবি, তাছাড়া শপিং করলেই তো আর বিয়ে হয়ে যায় না। আসলে ঠিক বলেছিস তুই, এই সুযোগে অনেক কেনাকাটা করতে পারবো, খুব ভালো আইডিয়া। বলেই নীরা বিয়ের জামা কাপড় বাদ দিয়ে রেগুলার জামা কাপড় চয়েস করতে থাকে। নীরার এই খামখেয়ালিগুলো সবাই দেখতে থাকে, কিন্তু কেউ কিছুই বলে না। সবাই জানে নীরার মতো ঘাড়ত্যাড়া আর দুটো নেই। দীপের মা নীরাকে কাপড়গুলো কিনে দিতে সাহায্য করে। নীরার মা চেয়ে চেয়ে তামাশা দেখে, শেষে না পেরে নিজেই মেয়ের জন্য বেনারসি কিনে নেয়। আজ নীরা ও দীপের মেহেন্দি অনুষ্ঠান। সবাই আজ নীরাদের বাসায় এসেছে। নীরার দুই হাতে পার্লারের মেয়েরা মেহেন্দি দিয়ে দিচ্ছে। নীরা দুই পাশে হাত পেতে বসে আছে। সামনে সবাই নাচ গান করতে থাকে। নীরার খুব ভালো লাগে এই পরিবেশটা। নীরা কেয়াকে বলে ওঠে, নিজেকে আজ সম্রাট শাহজাহানের বেগম মমতাজ মনে হচ্ছে। আহ, দুই পাশ থেকে দুজন আমার হাতে মেহেন্দি দিয়ে দিচ্ছে। সামনে কিছু মানুষ নাচ গান করে, এনজয় করছে, আর কিছুক্ষণ পর পর তুই এসে আমাকে খাইয়ে দিচ্ছিস। তোর শাহজাহান কিন্তু আমাদের এই আদনান কবির দ্বীপ স্যার। নীরা কিছু বলতে যাবে তার আগে রিক আসে। রিক সবাইকে বলে ওঠে, এখানে অনেক মানুষ আছে, আমরা সবাই একই এলাকার, যেই কারণে আমরা একটু কনফিউজড আছি যে কে বরপক্ষ আর কে কনেপক্ষ। তাই আমরা নিজেরাই সিলেক্ট করলে ভালো হয় না? কে কোন পক্ষ? সাথে সাথে কেয়া বলে, যেহেতু আমি নীরার বেস্ট ফ্রেন্ড, তাই আমি কন্যা পক্ষ। কেয়ার কথার উত্তরে রিক হালকা হাসে, বলে ওঠে, তাহলে আমি বরপক্ষ। ওকে, তাহলে আপনি আমাদের অপোজিটে। কন্যা পক্ষরা সব
একদিকে যাও আর বরপক্ষরা আরেক দিকে। যে হুকুম বেআইন সাহেব বলেই পক্ষ ভাগাভাগি হয়ে যায়। সবাই মিলে একসাথে এবার নাচ গান করতে থাকে। নীরার মেহেন্দি দেওয়া শেষ। পার্লারের মেয়েটা জিজ্ঞেস করে বরের নাম কি দিব। নীরা কিছুই বলে না। কেয়া বলে ওঠে, বরের পুরো নাম হচ্ছে আদনান কবির দ্বীপ। আপনি দ্বীপ লিখে দেন। নীরা চোখ বড় বড় করে তাকায় কেয়ার দিকে। কেয়া শুকনো ঢোক গিলে বলে, দোস্ত, মেহেন্দি তো উঠে যাবে কয়েকদিন পর, 1 সপ্তাহের ব্যাপার তো। এবার একটু আন্টিদের দিকে তাকা। এখন যদি তুই নাম লিখতে বাধা দিস, আমি শিওর আন্টি হাতে মিষ্টির পাত্র আর থাকবে না। এই মিষ্টির পাত্রের জায়গায় আসবে বিছানা ঝাড়ার ঝাঁটু। আর তুই শাহজাহানের ওই তাজমহল না পেয়ে জায়গাটা পুরোপুরি ফুটপাত বলতে ফুটপাত। তাছাড়া মেহেন্দি দিলেই তো আর বিয়ে হবে না। নীরা তাকালো মিসেস নাজনীনের দিকে। মিসেস নাজনীন এদিকে ওদিকে সবাইকে মিষ্টি বিতরণ করছেন আর নীরার দিকে বারবার তাকাচ্ছে। ভয়তে নীরা আর কিছুই বলল না। নীরা না পেরে তার বাবার দিক দিয়ে তাকিয়ে মিস্টার রবিন চোখের চশমাটা ঠিক করে অন্যদিকে ফেরে। এই দেখে নীরা বলে ওঠে, বউ পাগলা বাপ আমার। কথাটা কেউ না শুনলেও কেয়া শুনে ফেলে, কারণ কেয়া নীরার ডান পাশে গা ঘেঁষে বসেছিল। বাবার নামে এমন বাক্য শুনে হেসে দেয় কেয়া। কেয়া জানে মিস্টার রবিন বউ বলতে কিছু কতটা পাগল আর ভয়ও পায়। কেয়ার হাসির দিক দিয়ে দৃষ্টি দিতে তাকিয়েই থাকে রিক। কেয়াকে হাত ইশারা করে দেখিয়ে বলে, কিলার হাসি। কেয়া লজ্জা পায় একটু রিকের কথা থেকে। মুখ সরিয়ে নিয়ে নীরার দিকে তাকায়। রাতে নীরার হাতে তার দিকে তাকিয়ে থাকে। এই হাতে যখন ইংরেজিতে লেখা আছে দ্বীপ। সকালে সবার চিল্লাচিল্লির শব্দে ঘুম ভেঙে যায় নীরার। বিয়ে বাড়িতে কি আরাম হয়? ঘুম থেকে উঠে নীরা একটা হামি তোলে। পাশে থাকা মিনিকে কোলে নিয়ে বলে, যার বিয়ে তার খোঁজ নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে গেল নীরা। নীরা দেখল নীরার মা সোফায় বসে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছেন। পাশে বসা রিকের মা সান্ত্বনা দিচ্ছেন। আহা, এভাবে করলে কি হয়? মেয়ে বিদায় দেওয়া যায়? মেয়েকে তো একসময় বিয়ে দিতেই হবে। তুমি নিজেকে শক্ত রাখো। নীরব নেই তো কি হয়েছে? আমার রিক তো আছে, ও পালন করবে নীরার ভাইয়ের জায়গা। নীরা বুঝল তার বিয়ে দেওয়ার জন্য যেমন লেগে আছে ঠিক তেমন কষ্টও পাচ্ছেন মিসেস নাজনীন। গায়ে হলুদের স্টেজ সাজানো হয়েছে। দুপুরে সবাই বিভিন্ন স্ত্রী সাজাতে ব্যস্ত। রিকো ও কেয়া মিলে ফুল দিয়ে স্টেজের কাজ করছে। দীপান্বিতা স্ত্রী সাজাতে থাকে আর দীপের মা মিসেস সাবিনা আলপনা আঁকতে পারেন অনেক সুন্দর। তাই যেখানে দীপ ও নীরাকে হলুদের জন্য বসানো হবে তার সামনেই নিজ দায়িত্বে তিনি আলপনা আঁকেন। সন্ধ্যায় হলুদের আয়োজন করা হয়। দীপ ও নীরাকে বসানো হয় একটি স্টেজে করা হয় আর তাদের সামনে নাচ গান করার একটি স্টেজ করা হয়। নীরাকে হলুদের শাড়ি ও ফুলের গহনা পরানো হয়। নীরার প্রিয় হলুদ গোলাপ সাথে রজনীগন্ধার মিশ্রণ করে মালা, টিকলি, কানের দুল ও বিভিন্ন গহনাগুলো যেগুলো কেয়া ও রিক মিলে বানায় সেগুলোই পরানো হয় নীরাকে। বিয়েতে রাজি না হলেও নীরার এই সাজ যেন ভালো লাগে। নীরা নাচতে নাচতে বিয়ে করত। যদি এই বিয়ের পাত্র আদনান কবির দ্বীপ স্যার না হতো, অন্য কেউ থাকতো, কিন্তু এই ক্যাডার সাহেব যে বিয়ের পরই রোম্যান্স না করে পড়াশোনা নিয়ে জ্ঞান দিতেই থাকবে, এগুলো ভাবলেই বিয়ে করার স্বাদ মিটে যায় নীরার। স্টেজে বসানো হয়েছে নীরাকে। পাশে দীপকে নিয়ে আসে দীপান্বিতা। দীপের পরনে হলুদ পাঞ্জাবি আর কালো জিন্স, হাতা ফোল্ড করা, চোখে চশমা, চুলগুলোতে জেল দিয়ে স্পাইক করা।
নীরা আর চোখে তাকিয়ে দেখে যেন ক্রাশ খায়। ভালোভাবে যখন দ্বীপের দিকে তাকালো, দেখতে পেল দ্বীপ মুড নিয়েই বসে আছে। আর তাকালো না নীরা এই গোমরা মুখর দিকে। বিয়ে করতে এসে কি মুডটাই না দেখাচ্ছে। হলুদের সবাই এসে নীরা ও দীপের মুখে মিষ্টি দিয়ে যাচ্ছে। যেই আসছে সেই খালি মিষ্টি, পায়েস আর কেক খাইয়ে দিচ্ছে। টানা 1 ঘন্টা এমন চলার পরও না পেরে নীরা বলে ওঠে, আরে আন্টি, আমাকে কি আপনার খাদক বলে মনে হয়? সেই ধরে খালি মিষ্টি, আইসক্রিম এগুলোই খেয়ে যাচ্ছি। আমি এমনিতেই মিষ্টি মেয়ে। আমার আশেপাশে একজন তেতো লোক আছে, তাকে ভরে ভরে মিষ্টি খাওয়ান। যদি একটু মিষ্টি হাসি দিয়ে অনুষ্ঠানটা উপভোগ করতে। সবাই হেসে দেয় নীরার কথায়। দীপ গলা খাকারি দিয়ে ওঠে। দীপান্বিতা কানে কানে মিসেস সাবিনাকে বলে, তোর ভাইয়ের জন্য এই মেয়ের উপযুক্ত। সারা জীবন আমাদেরকে মুড দেখিয়ে চলতে দেখেছি, এখন থেকে দেখব কিভাবে মুড থাকে ওর। পাশে দাঁড়ানো মিসেস নাজনীন শুনে ফেললেন কথাগুলো। সেও খুশি হয় তার মেয়েকে উপযুক্ত একটি পরিবারে বিয়ে দিতে পারছে বলে। কিয়া এসে মীরা ও দীপকে হালকা হলুদের ছোঁয়ালো, তারপর হাঁটা দেয় স্টেজের দিকে, নাচ করবে তাই। ঠিক তখনই চারপাশ থেকে লাইট বন্ধ হয়ে যায়। কিয়া পেছন ফিরে থেকে হঠাৎ বেজে ওঠে, এই যে বিয়ান সাব। শুনতে পেয়ে কেয়া তাকায় পেছনে, দেখতে পাই রিক এসেছে ডিজের লোকজন নিয়ে। লাল আর হলুদের মিশ্রণে পাঞ্জাবি পরা রিক। কিয়া পরেছে হলুদ ও লালের মিশ্রণে একটি শাড়ি। রিক এসে কিয়ার হাত ধরে স্টেজে নিয়ে যায়। তারপর তারা নাচতে শুরু করে। বেয়ান সাহেব, আপনার জন্য ঢাকা থেকে ডিজে আনছি গানে। মীরা এদের নাচ দেখে খুশিতে হাততালি দিতে থাকে। কিসের ক্যাডার সাহেব? সে তো ভুলেই গেছে কার সাথে তার বিয়ে হচ্ছে। হলুদের সাজ, গা থেকে কাঁচা ফুলের গন্ধ, আবার সামনে প্রিয় মানুষগুলোর নাচ, এগুলো দেখে সেও যেন নাচতে শুরু করে। কিয়া ও রিক এসে মীরাকে স্টেজে নিয়ে যায়। বিয়ের বউ নিজে নাচতে থাকে। সবাই যেন এতে আরো খুশি হয়ে যায়। অব্র এসে মীরার সাথে তাল মেলাতে থাকে। নাচ শেষ করে কিছু মানুষ গান গাইতে থাকে। সবার গান শেষে মীরা বলে, আমিও গান গাইতে চাই। নীরব মীরার যে ভাঙা গলার স্বর, এটা ভেবেই মিসেস নাজনীন মাথায় হাত। দীপান্বিতা নীরার হাতে মাইক দেয়। নীরা গাইতে থাকে, আমার মায়ের কথা শুন না, অল্প বয়সে করম বিয়া, ক্যাডার সাহেব হবে আমার ছাইয়া, থাপ্পড় খাইতে থাকুম আমি গাল ভইরা, কেউ তো বোঝে না আমার জ্বালা। আর গাইতে পারল না নীরা। মিসেস নাজনীন মাইক নিয়ে নিলেন। সবাই মিটমিট করে হাসতে থাকে। নীরা যে ঘাড় তেড়া, এটা প্রতিবেশী সবাই জানে। মিস্টার রবিন খুব খুব করে কাশতে থাকেন। মিস্টার সমুদ্র গান হজম করতে না পেরে জায়গা ছেড়ে পালিয়ে যায়। মিসেস সাবিনা ও দীপান্বিতা দ্বীপের দিকে তাকিয়ে মিটমিট করে হাসতে থাকে। তার ছেলেকে উচিত শিক্ষা দিয়েছে এই মেয়ে। অব্র, সে তো এতক্ষণ মীরার ভাঙা রেডিওর সাথে তাল মিলিয়ে নাচতে থাকে। গান বন্ধ হওয়ায় বিরক্ত হয় অব্র। তাই বলে, কি হলো মামুনি, তোমার নানু মাইক নিয়ে নিয়েছে। মুখ গোমড়া করে বলে মীরা। রাত 10টা বাজতেই অনুষ্ঠান শেষ করে সবাই বাসায় ফিরে যায়। ক্লান্ত হয়ে নীরা ঘুমিয়ে পড়ে। বিয়ের দিন বিকালবেলা নীরাকে বউ সাজাচ্ছে পার্লারের লোকজন। কেয়া পাশে বসে আছে। নীরা এবার রেগে আছে কেয়ার ওপর। কোনো আইডিয়া তো দিলই না, উল্টো নিজে সাজতে থাকে। পার্লারের মেয়েটা চলে গেলে নীরা বলে ওঠে, একটু পর আমার বিয়ে, আর এই বিয়ে ভাঙার কি কোনো ব্যবস্থা আছে? কাল এত পাগলামি করলাম, কিন্তু কেউই বিয়েটা ভাঙল না। আমি আর কত চেষ্টা করব? নেল পালিশ পরতে পরতে কিয়া বলে ওঠে, আরে ইয়ার চিল কর, দরকার হয় পালিয়ে যাবি, বউ সাজলেই তো আর বিয়ে হয়ে যায় না। পালিয়ে যাব কোথায়? আপাতত স্টেশনের কোথাও যেয়ে লুকিয়ে থাক। সন্ধ্যার দিকে কল দিবি, আমি যে চুপটি করে আমাদের বাসায় নিয়ে আসব। কাজ করবে আইডিয়া? খুব ভালোভাবে। বিয়ের সময় হয়ে গেছে। কাজী এসে নীরাকে
কিন্তু বউ নেই সেই জায়গায়। সবাই বলাবলি করতে থাকে, বউ পালিয়ে গেছে, বউ পালিয়ে গেছে। প্রিয় ক্যাডার সাহেব, অপ্রিয় আদনান কবির, দীপ স্যার, আপনাকে বিয়ে করব না বলে অনেক প্ল্যান করেছি। আমি জানি আপনিও আমাকে বিয়ে করতে রাজি না। আপনার গোমড়া মুখ দেখলেই বোঝা যায় আপনি তো কোনো কাজেরই না, খালি পারেন বিদ্যার সাগর হতে। ক্ষমতা থাকলে আপনার বইগুলোর সাথে আপনার বিয়ে দিয়ে দিতাম। ভেবে দেখেন তো, একসাথে কতগুলো বই পেতেন। কথাগুলো বইগুলো এক একটি হতো একে অপরের সতীন। আপনার বেনিফিট আছে এতে। কিন্তু মানুষ সতীন হলে চুল ছেঁড়াছেড়ি করে, কিন্তু বই সতীন হলে আপনাকে সব একসাথে বিদ্যা দিবে। ইডিয়েট। আইডিয়াটাও কিন্তু ভালো হয়েছে। পারলে এখনই বিয়েটা করুন। আপনার বইগুলোকে আমি পালাই। ইতি, আপনার অপ্রিয় ছাত্রী প্লাস না হওয়া বউ, ডাব্বা খাওয়া নীরা। এত বড় চিঠি আকারে এসএমএসটা পেয়ে স্মিত হাসল। মনে মনে নীরাকে বলে ওঠে পাগলি। ঠিক তখনই পেছন থেকে কেউ ধাক্কা দিয়ে দেয়। কে ধাক্কা দিল দেখার জন্য পেছনে তাকালো দীপ। তাকিয়ে দেখে গাঢ় খয়েরি রঙের শাড়ি পরিহিতা এক মেয়ে। মেয়েটি আর কেউ না, নীরা। নীরা দৌড়াতে দৌড়াতে হঠাৎ কারোর সাথে ধাক্কা খায়। কার সাথে ধাক্কা খেলো তা দেখতে যেয়ে দেখতে পেল দীপকে। দীপ নীরাকে দেখে বলে, তুমি না পালিয়েছ, পালিয়ে ঠিক তার কাছেই এলে যাকে বিয়ে করবে না। নীরা পেছনের দিকে তাকিয়ে আশেপাশে ভালো করে দেখে নিল। তারপর বলে, আসলে আমি নিজেকে বাঁচাতে দৌড়াচ্ছি। মানে, একটু আগে আমি একা একা স্টেশনে বসেছিলাম, মনের সুখে আপনাকে এসএমএস করতে থাকি। একে তো শীতের সন্ধ্যা, তার উপরে মশা কামড়ায়। আমি বারবার কেয়াকে কল দিতে থাকি, ও কলটা রিসিভ করে না। হঠাৎ এক চিকন শুটকি মাছের মতো গুন্ডা আমার কাছে আসে। আমাকে বলে, সুন্দরী, বাড়ি থেকে পালিয়েছো বুঝি? অনেকক্ষণ ধরে বসে আছো, বয়ফ্রেন্ড আসছে না। এই বয়ফ্রেন্ড আর আসবে না, তাতে কি, আমি তো আছি, চলো আমি তোমাকে নিয়ে যাব। বলে আমার হাত ধরে টানাটানি করতে থাকে। আমি কোনো মতে তার হাত কামড়ে চলে এসেছি। হাঁপাতে হাঁপাতে বলে নীরা। তারপর আবার বলে ওঠে, আপনি এখানে কেন? আমিও পালিয়েছিলাম। মানে কি? মানে, বিয়ে যেহেতু তুমি করবে না, তাই আমিও এখানে আসি। ও আচ্ছা, তার মানে আমরা দুজন বাসা থেকে পালিয়েছি। আগে যদি জানতাম আপনার আপনি পালাবেন, তাহলে তো আমি আর আমি আপনি একসাথে পালাতাম। এখন কি করবে? কি আর করবে? কিয়া ফোন ধরলে ওর সাথে বাসায় থাকবো। ওদের কথার ভেতরে সেখানে হাজির হয় চারজন লোক। তারা এসে জিজ্ঞাসা করে, তোমরা এখানে এই অসময়ে কি করো? নীরা ও দীপ একে অপরকে চাওয়াচাই করে। লোকজন উত্তর না পেয়ে আবার বলে ওঠে, দুজনেই তো বিয়ের সাজ। কি কি আছে তোমাদের কাছে আজ? ভয় পেয়ে যায় নীরা। দীপ কিছু বলতে যাবে তার আগেই নীরা বলে, আমরা তো চন্দ্রবিলাস করতে এসেছি। পাগল মনে হয় আমাদের? তোমাদের সাজসজ্জা দেখে স্পষ্ট বোঝা যায় তোমরা বর বউ, সাথে আরো কিছু থাকতে পারে। ওই তো, বিয়ে করেই তো বর হাঁটতে হাঁটতে এখানে এসেছি, আর হাঁটতে হাঁটতে বাসায় যাব। তোমাদের কাছে কি কি আছে? ভয়ে এবার মীরা দ্বীপের পেছনে যায়। দ্বীপ ফিসফিস করে বলে, আমি কিছু বলতে যাচ্ছিলাম, তার আগে কোনো পাকনামি করতে গেলে। আপনি তো এইসব বিষয়ে অকর্মা, তাই ভেবেছিলাম আজকেও তো মুখে তালা মেরে বসে থাকবেন। লোকগুলোর ভেতর একজন বলে ওঠে, ওই দেখো ফিসফিস করে প্ল্যান করছে, এই দেখে এখনই ধরে নিয়ে চল। মীরা দ্বীপকে খোঁচাতে থাকে, বলে, বিয়ে হলে হবে, কিন্তু এরা ধরে নিয়ে গেলে কোথায় গুম করে দেবে কে জানে। তাড়াতাড়ি চলেন ছাড়া, পালাই। বলেই মীরা নিজেই দ্বীপের হাতটা ধরে দেয় দৌড়। ওদের পেছনে পেছনে লোকগুলোও দৌড়াতে থাকে। ওরা ওখান থেকে চলে যাওয়ার পর পেছনের গাছ থেকে বেরিয়ে আসে দুজন মানব। তারা আর কেউ না, কেয়া ও রিক। সাথে সাথে
কেয়া মিসেস নাজনীনকে কল করে বলে, আন্টি, প্ল্যান সাকসেসফুল। ওরা এখন নকল গুন্ডাদের দৌড়ানি খেয়ে চলে যাচ্ছে কমিউনিটি সেন্টারে। মিসেস নাজনীন হালকা হেসে ফোন কেটে দেয়, সাথে সাথে মিস্টার রবিনকে বলে, কাজী ডাকো মীরার বাবা, ওরা বর বউ একসাথে গুন্ডাদের তাড়া খেয়ে এই দিকেই আসছে। বলতে না বলতেই হাজির হয় মীরা ও দীপ। ওদেরকে দেখে মিস্টার সমুদ্র বলে ওঠে, কাজী বসে আছে বেআইন, আপনি কোনো চিন্তা করবেন না, আমার বৌমা নিজ দায়িত্বে নিয়ে এসেছে আমার ছেলেকে, এবার বিয়ে সম্পূর্ণ হবে। অগত্যা বর বউয়ের স্থানে বসতে হলো মীরা ও দীপকে। কাজী এসে বিয়ে পড়ালেন তাদের। মীরা ও দীপ একে অপরকে তিন কবুল বলে বিয়ের বন্ধনে জড়ালো। তারপর তারা রেজিস্ট্রি পেপারে সই করে। বিয়ের কাজ শেষ হলে কেয়া ও রিক আসে সেখানে। কেয়া মীরার কাছে বসে, দোস্ত, মন খারাপ করিস না, জাস্ট চিল। আর বলতে দিল না মীরা। এবার মীরা নিজেই বলে, এবার নিশ্চয়ই বলবি দোস্ত, কবুল বললেই তো আর বিয়ে হয় না, ভুলেও এখন এই পাপের কথা বলিস না। তিন কবুল বলে আমি ফেঁসে গেছি ক্যাডার সাহেবের বিদ্যার সাগরে। মীরার এই কথাটা শুনে হেসে দেয় বিয়ে বাড়ির সবাই। ঠিক সেই সময় উপস্থিত হয় ওই পাঁচজন গুন্ডা। একজন যে মীরাকে একা পেয়ে হাত ধরে টান দিয়েছিল, আর একজন, বাকিরা একসাথে দ্বীপ ধরে নিয়ে এসেছিল। কেয়া ওদেরকে দেখিয়ে বলে, পাগল নাকি, আজ আর বলতাম না যে কবুল বললেই বিয়ে হয় না। আসলে এতদিন আমি যা যা করেছি আন্টির ইনস্ট্রাকশনে মেনে করেছি। কয়দিন আগেই বাড়ির সামনে বখাটের নানটুকে তুই টাকা দিয়ে রেখেছিলি আর বলেছিলি যে আজ তুই পালাবি, ওটা আন্টি দেখে নেয়। তাই তো আন্টি আমাকে সব সময় বলে দিত তোকে কোথায় কখন কিভাবে রাখবো। আর ওই যে লোকটি তোকে স্টেশনে টিচ করে, উনি হলেন এই কমিউনিটি সেন্টারের দারোয়ান। আর এই যে চারজন তোদেরকে তাড়া করেছে, এনারা হলো বাবুর্চি। আন্টি টাকা দিয়ে তোদের সাথে এই কাজটা করিয়েছে। মীরা একবার তাকায় কেয়ার দিকে, আরেকবার তাকায় মিসেস নাজনীনের দিকে। মিসেস নাজনীন মীরার কাছে এসে বলে, তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। তোমারই তো মা আমি, কি করবে না করবে সব কিছুরই খোঁজ রাখতে হয়। এজন্যই তো আজ সারাদিন নজরে নজরে রেখেছি তোমাকে। ভোতা মুখ ভোতা হয়ে আছে মীরার। এরা সব তার শত্রু, তাকে বানিয়ে দিল বিদ্যাসাগরের বউ। তবে মীরা নিজেও কম না, মনে মনে প্রতিজ্ঞা করে, এই ক্যাডার সাহেবকে যদি আমি বিদ্যাসাগর থেকে না সরিয়েছি, আমার নামও মঞ্জিরিন সাহেব না। কেয়া এবার খাবারের খাবারের দিকে যায়। রাত অনেক হয়েছে, অনেক ক্ষুধাও লেগেছে তার। খাওয়ার জন্য টেবিলে বসতে যাবে, রিক এসে বলে, তো বেয়ান, সব প্ল্যান সাকসেসফুল হলো, এবার কি আমরা বন্ধুত্ব করতে পারি? বন্ধুত্ব করাই যায়, খারাপ হবে না। তাহলে বেয়ান সাহেবের নাম্বারটা দেন, মাঝে মাঝে খোঁজখবর নিব। কেয়া নাম্বারটা দিল রিককে। তারপর একসাথে খেতে বসে তারা। বিয়ের কাজ সম্পূর্ণ করে সবাই বাড়ি ফেরে। মীরাকে দীপান্বিতা ঘরে নিয়ে যাওয়া হয়, ভালো করে সাজিয়ে দিয়ে তারপর দীপের ঘরে আনা হয়। দীপ এখনো আসেনি। মীরা ঘরটি ভালো করে দেখতে থাকে। তার প্রিয় হলুদ গোলাপ আর সাদা কাঠগোলাপ দিয়ে সাজানো খাট মীরার কাছে সুন্দর লাগে। বিয়ের সবকিছুই মীরার কাছে সুন্দর লাগে, শুধু ওই বরটা ছাড়া। এমন থাপ্পড় থেরাপি দিতে থাকলে তাকে কি আর বর বানানো যায়? এমনিতেই তার ক্যাডার সাহেব দেখতে মাশাআল্লাহ, কোনো হিরোর থেকে কম নয় যে, যে এমন গোমরা মুখ হয়ে থাকবে। তার কথায় কথায় থাপ্পড়, এই সমস্তই চলতে থাকে। দীপকে দেখার সাথে সাথেই সবাই রুম ত্যাগ করে। সবাই চলে যাওয়ার পর দীপ দরজা লাগিয়ে দেয়। নীরা শুকনো ঢোক গিলতে থাকে, কিন্তু দীপ নীরাকে পাত্তা না দিয়েই আয়নার সামনে যেয়ে হাত থেকে ঘড়ি খুলতে থাকে।
চোখের চশমাটা হালকা ঝুঁকে নাকের কাছে আসে। নীরা তাকিয়ে থাকে দীপের চেহারার দিকে। এই লোকটি এখন তার বর ভাবতেই গায়ে হালকা শিহরণ বয়ে গেল নীরার। দীপ এসে বিছানায় শুতে যাবে তখনই নীরা বলে ওঠে, আপনি এই খাটে ঘুমাবেন না। তাছাড়া এছাড়া আমি কোথায় ঘুমাবো? আপনি খাটে ঘুমালে আমি কোথায় ঘুমাবো? আমি কি জানি? বলেই জঙ্গলে সমুদ্র, যেখানে মন চায় সেখানে ঘুমাও। আর আমি এখন অনেক ক্লান্ত, ঘুমের প্রয়োজন। বলেই দীপ শুনতে যাবে। নীরা আবারও বলে ওঠে, না, আপনি বিছানায় ঘুমাবেন না। আগে আমার প্রতিটি শর্ত আছে, 3টি শর্ত আছে। এগুলো শুনবেন, তারপর আপনি ঘুরতে পারবেন। এই রাতে আবার কিসের শর্ত? প্রচুর ক্লান্ত আমি, ঘুমাতে হবে। হিয়া, আসছে আমার ঘুম পাগলা। কি মনে করেন আপনি? আপনার একার ঘুম আছে, আমার ঘুম নেই? আমারও ঘুম আছে, কিন্তু এখন যদি এই কথাগুলো না বলি তাহলে আর বলতেও পারবো না, বললেও শুনবেন না আপনি। আর এটা আমি ভালো করেই জানি। তাই ভালোই ভালোই কথাগুলো শুনুন। না হলে, না শুনলে এখন আমি দিব এক চিৎকার। আর চিৎকার শুনে কেউ না আসলেও তাদের মাইন্ড কোন দিকে যাবে বুঝতে পারছেন? সবাই বলবে, ওই দেখো বউ পাগলা ক্যাডার সাহেব, এক রাত হতে পারলো না, বউ পাগলা হয়ে গেছে। কি শর্ত বলো? আমার শর্ত 3টি। আপনি বিছানার ওই কোণায় থাকবেন, আর আমি এই কোণায়। আমার ধারের কাছেও আসবেন না। আমাকে মাসে প্রচুর পরিমাণে কসমেটিক্স কিনে দিতে হবে, ড্রেস কিনে দিতে হবে। আফটার অল, আমি আপনার একমাত্র বউ। ক্লাসে আমি পড়া না পারলে, বই না নিলে, বেশি বেশি গল্প করলে আমাকে বকাঝকা করতে পারবেন না। বলুন রাজি? মামার বাড়ির আবদার পেয়েছো? প্রথম শর্ত মানা যায়, কিন্তু দ্বিতীয় শর্ত কথা কখনোই না। বউয়ের কাছে যেতে পারবো না, আবার বউকে কিনা মাসে মাসে আবার কসমেটিক্স, আবার ড্রেসও কিনে দিতে হবে, আবার ক্লাসে পড়া না পারলে কিনা কিছুই বলা যাবে না। আমি স্কুলের ছাত্রী না যে আপনি আমাকে বকাঝকা করবেন, পানিশমেন্ট দিবেন। শর্তে রাজি না হলে বলুন, আমি দিচ্ছি এক চিৎকার। বলেই নীরা যেই হাঁ করবে অমনি দীপ বলে ওঠে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাজি আমি, সবগুলো শর্তে রাজি। গুড, ভেরি গুড। কিন্তু এই মঞ্জিরির নীরা তো কারোর মুখের কথা বিশ্বাস করে না। এক কাজ করুন, নিজের হাতে এইখানে 3টি শর্ত লিখে নিচে লিখুন, আমি এগুলো অক্ষরে অক্ষরে পালন করব। মান সম্মানের কথা ভেবে দীপকে খাতা কলম বের করে লিখে নিজের হাতে সই করে দিতে হলো। নীরাকে কাগজটি দিয়ে বলে, এই জীবনে প্রথম বাসর হচ্ছে যেখানে বউ তার স্বামীকে দিয়ে সই করিয়ে নিল, তাও আবার কি শর্ত? মাসে মাসে তাকে কসমেটিক্স আর ড্রেস কিনিয়ে দেওয়া, ও ক্লাসে না পড়া পারলে বকাঝকা করা যাবে না। এটা আমাদের ডিজিটাল স্যার ও ছাত্রীর ডিজিটাল ওয়েতে বাসর। বলেই মুখের 32 পাটি দাঁত বের করে নীরা। দীপ কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়ে। নীরাও তার কথা মতো খাটের অপর প্রান্তে ঘুমায়। রাতের বেলা হঠাৎ করে দীপ অনুভব করে তার মুখে কি যেন সুড়সুড়ি দিতে থাকে। দীপ ঘুমের ঘোরে মুখে হাত দিয়ে ছোট ছোট নরম তুলতুলে মুখ পেয়ে ভয়ে লাফ দিয়ে ওঠে। দেখে নরম তুলতুলে জিনিসটি আর কেউ না, মিনি। রেগে মেগে দীপ মিনিকে হাতে নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারে। মিনি কান্না করতে থাকে। মিনির কান্নার শব্দ পেয়ে নীরার ঘুম ভেঙে যায়। উঠে দেখে দীপ মিনিকে ছুঁড়ে ফেলেছে। রেগে গিয়ে নীরা বলে ওঠে, আপনি আমার মিনিকে মারলেন কেন? দীপ নীরার দিকে তাকিয়ে বলে, আসলে বাসর রাতে বিড়াল মারতে হয় তো, তাই আমি বাসর রাতে বিড়াল মারতে না পারলেও আসল বিড়াল মারলাম। এবার হয়েছে শান্তি? নীরা কিছু না বলে মিনিকে কোলে নিয়ে আদর করতে থাকে, ঘুমিয়ে পড়ে। দীপও নিজের মতো করে ঘুমিয়ে যায়।